আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা। গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে জীবনী শক্তি। তো তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে বসে গিয়েছো সবসময়ের মতো। আজকের ক্লাসটিও আশা করছি সবাই দেখবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। চলো আমরা কথা না বাড়িয়ে মূল পাঠে চলে যাই। আজকের পাঠটি শেষে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে এবং এই প্রশ্নগুলো উত্তর আশা করি নিজেরা ভালোভাবে বর্ণনা করতে পারবে। আজকের এই পাঠের শেষে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে জানতে পারবে বলে আমি আশা করছি। তো তোমরা নিশ্চয়ই মনোযোগের সাথে ক্লাসটি দেখবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি নোট ডাউন করে রাখবে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে আমরা দেখতে পাচ্ছি সূর্যালোক, একটি গাছ দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে বাহিরে থেকে কার্বন ডাই অক্সাইড গাছের পাতার মধ্যে প্রবেশ করছে এবং সূর্যালোকের তাপ সেখানে এসে পড়ছে এবং ফলশ্রুতিতে এখানে অক্সিজেন নির্গমন দেখাচ্ছে এবং সাথে এখানে পানি মূলের মাধ্যমে গাছে পরিবাহিত হচ্ছে। তোমরা নিশ্চয়ই ছবিটি দেখে বুঝতে পারছো আমরা কি পড়াবো আজকে। হ্যাঁ, আজকে আমরা পড়াবো হচ্ছে সালোক সংশ্লেষণ, সাথে জীবনী শক্তি এবং এটিপির ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই পাঠের শিরোনামটি তোমাদের খাতায় লিখে নেবে। সর্বপ্রথম আমরা জীবনী শক্তি নিয়ে কথা বলবো। জীবনী শক্তির ইংরেজি শব্দ হচ্ছে বায়ো এনার্জি। জীবনী শক্তি মানে কি? জীবন মানে তো তোমরা বুঝো, যার প্রাণ আছে বা জীবন আছে সেটাই জীবন্ত, আমরা সবাই জানি। আর কোনো জীবের ভিতর যে শক্তিটা নিহিত রয়েছে বা সঞ্চিত রয়েছে বা জমাকৃত অবস্থায় রয়েছে তাকে আমরা কি বলছি? জীবনী শক্তি বলছি অথবা বায়ো এনার্জি বলছি। বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে কি হবে? জৈব অণুর রাসায়নিক বন্ধন ভাঙার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে কি বলা হচ্ছে? জীবনী শক্তি বলা হচ্ছে। জৈব অণু কি আমরা ধীরে ধীরে জানতে পারবো। গুরুত্বপূর্ণ কয়েকটি জৈব অণু যেমন এটিপি, এনএডিপি, এনএডিপিএস2, এটিপি, তোমরা ধীরে ধীরে এগুলির নাম জানবে এবং এগুলি কি জানতে পারবে। সহজভাবে যদি আমরা বলি তাহলে বলা যায় জীবদেহ থেকে যে শক্তি পাওয়া যায় তাই হচ্ছে জীবনী শক্তি। তাহলে কি বললাম? জৈব অণুর রাসায়নিক বন্ধন ভাঙার মাধ্যমে যে শক্তিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি? জীবনী শক্তি। এখন আমরা এটিপির ভূমিকা নিয়ে আলোচনা করব। এটিপি এই শব্দটি একটু আগে আমি বলেছি একটা জৈব অণু, খুবই গুরুত্বপূর্ণ একটি জৈব অণু। এটিপি এটার পুরো নাম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। খাতায় লিখে নাও, এডিনোসিন ট্রাইফসফেট। এ দিয়ে হচ্ছে এডিনোসিন, টি দিয়ে হচ্ছে ট্রাই, পি দিয়ে হচ্ছে ফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। এই নামটা তোমরা শুনে থাকবা, জীববিজ্ঞান বইয়ের অনেক জায়গায় এই নামটা রয়েছে। তাহলে আসো এটিপি কি আমরা জানার চেষ্টা করি। দেখা যাচ্ছে ডিএনএ এবং আরএনএ, তোমাদের নিশ্চয়ই ডিএনএ এবং আরএনএ কি জানা আছে? ডিএনএ আরএনএ রাসায়নিক উপাদানের একটি হচ্ছে অ্যাডেনিন। কি? অ্যাডেনিন, যা হলো একটি নাইট্রোজেনাস ক্ষার বা নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস ক্ষারটার সাথে 5 কার্বন বিশিষ্ট, কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট রাইবোস 5 কার্বন বিশিষ্ট রাইবোস মানে হচ্ছে একটা শর্করার নাম। 5 কার্বন বিশিষ্ট রাইবোস যুক্ত হয়ে এটার নাম করে এডিনোসিন। তাহলে কি? এডিনিন হচ্ছে একটি নাইট্রোজেনাস ক্ষার, তার সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস বা শর্করা যুক্ত হয়, নাম হয় তার এডিনোসিন। এই এডিনোসিনটার সাথে যদি একটি ফসফেট যুক্ত থাকে বা যুক্ত হয় তখন তাকে আমরা বলি এডিনোসিন মনোফসফেট। বিজ্ঞানের ভাষায় মনো মানে হচ্ছে এক। তাহলে একটা ফসফেট যুক্ত হলে তাকে আমরা বলছি এডিনোসিন মনোফসফেট,
দুটো যুক্ত হলে এডিনোসিন ডাইফসফেট এবং তিনটা যুক্ত হলে এডিনোসিন ট্রাইফসফেট। একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা ছবিটা দেখলে আলো ভালোভাবে বুঝতে পারবা কি সেটা। এই যে এখানে দেখতে পাচ্ছ নীল বর্ণের যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এডিনোসিন। এডিনোসিন কোত্থেকে এসেছে? নাইট্রোজেনাস ক্ষার এডিনিন এবং রাইবোজ শর্করা যুক্ত হয়ে এটা গঠন করেছে। তার সাথে তিনটি ফসফেট যুক্ত হয়ে কি গঠন করেছে? এটিপি গঠন করেছে। তাহলে কি বলেছি আমি? যদি এডিনোসিনের সাথে একটি ফসফেট তাহলে এএমপি, যদি দুইটি ফসফেট তাহলে এডিপি, আর যদি তিনটি ফসফেট তাহলে এটিপি। আমি আবারও বলছি, এএমপি মানে হচ্ছে এডিনোসিন মনোফসফেট, এডিপি হচ্ছে এডিনোসিন ডাইফসফেট, এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। তোমরা খাতায় নিশ্চয়ই লিখে নিয়েছো। আর এডিনোসিন এবং এডিনিন কি সেটাও তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো। এভাবে করে এটিপিটা তৈরি হয়। ফসফেট যে যুক্ত হলো, এই যে ফসফেট এডিনোসিনের সাথে যুক্ত হলো, এই ফসফেট যুক্ত হওয়ার এই প্রক্রিয়াটার একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে ফসফোরাইলেশন, মানে হচ্ছে ফসফেট যুক্ত হওয়া। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ফসফোরাইলেশন। এখন এই ফসফেটটা যেহেতু যুক্ত হতে পারছে, ঠিক একই রকমভাবে এটা কিন্তু বিচ্ছিন্ন হতে পারবে। যুক্ত হলে শক্তি তৈরি হবে, আর এটাকে বিচ্ছিন্ন করতে হলে তাকে শক্তি দিতে হবে স্বাভাবিকভাবে। তাহলে এই যে শক্তি বিচ্ছিন্ন হচ্ছে অথবা ফসফেট বিচ্ছিন্ন হচ্ছে, ফসফেট আলাদা হয়ে যাচ্ছে। যেমন তোমার এটিপি থেকে যদি একটি ফসফেট চলে যায় সেটা এডিপি হয়ে যাবে, এডিপি থেকে যদি একটি ফসফেট চলে যায় তাহলে এটা এএমপি হয়ে যাবে। তাহলে ফসফেট যেমন যুক্ত হতে পারে, ঠিক একই রকম ভাবে ফসফেটগুলো বিচ্ছিন্ন হতে পারে। এই ফসফেট বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? ডিফসফোরাইলেশন। যুক্ত হওয়াটাকে বলছি ফসফোরাইলেশন, আর বিচ্ছিন্ন হওয়াটাকে বলতেছি আমরা ডিফসফোরাইলেশন। আশা করি আমরা এটিপি বুঝতে পেরেছি। আসো আমরা এটিপির ছবি দেখি। এই যে আমি বলেছি একটু আগে তোমাদেরকে এডিনিন, এটা হচ্ছে এডিনিন, এটা হচ্ছে একটা নাইট্রোজেনাস ক্ষার, যেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ রাসায়নিক উপাদানের চারটা নাইট্রোজেনাস ক্ষার থাকে, তার মধ্যে একটা হচ্ছে এডেনিন। এই এডেনিনটার সাথে কি যুক্ত হয়? লাল বর্ণ দিয়ে বোঝানো হয়েছে, এটা হচ্ছে রাইবোস। এই রাইবোস পর্যন্ত এই অংশটার নাম হচ্ছে কি? এই অংশটার নাম হচ্ছে এডিনোসিন। এই অংশটার সাথে কি যুক্ত হয়েছে? তিনটি, একটি, দুইটি, তিনটি ফসফেট যুক্ত হয়েছে। তখন তার নাম কি হয়েছে? তখন তার নাম হয়েছে এটিপি। এটার নাম কি হয়েছে? এডিনোসিনের সাথে যখন আমার তিনটি ফসফেট যুক্ত হয়েছে তখন এর নাম হয়েছে এটিপি। ওকে, এই এটিপিটা যখন ফসফেট ত্যাগ করছে, ফসফেট বের করে দিচ্ছে, ডিফসফোরাইলেশন ঘটছে, তখন কি হচ্ছে? এটা এডিপিতে রূপান্তরিত হচ্ছে। যখন ফসফেট বের করে দিচ্ছে, এটা কি হচ্ছে? এনার্জি বের করে দিচ্ছে। ফসফেট বের হয়ে যাওয়া মানে এনার্জি কি হওয়া? বের করে দেওয়া। এটিপি ঠিক একই রকম ভাবে, একই রকম, এডিনোসিন পর্যন্ত একই রকম, শুধু এখানে তিনটা ফসফেটের জায়গায় দুইটা ফসফেট কি হয়েছে? যুক্ত হয়েছে। এখন এডিপিটির সাথে যখন একটি ফসফেট যুক্ত হয় তখন কি হচ্ছে? এটিপিটা তৈরি হচ্ছে। এবং এখানে কি হচ্ছে? এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার সময় ফসফেট যুক্ত হওয়ার কারণে কিছু শক্তি জমা হচ্ছে। কোথায়? জীবদেহে। এ কারণে এটিপিটাকে আমরা কি বলছি? জৈব অণু বলছি। আমি আবার একটু করে বলছি, যখন আমার এটিপিটা একটি ফসফেট ছেড়ে দেয় তখন তাকে আমরা কি বলছি? এডিপি বলছি। এডিপিটা যখন আবার এটিপিতে রূপান্তরিত হয় তখন তাকে ফসফেট দিতে হয়। আর ফসফেট দেওয়া মানে তার মধ্যে কি করা? শক্তি সঞ্চয় করে রাখা। আর এই শক্তিটা এটিপি হিসেবে বা এটিপি নামক জৈব অণু শরীরের মধ্যে কি করে রাখে? জমা করে রাখে। এই কারণে এটিপিটাকে আমরা কি বলছি? জৈব অণু বলছি। এখন আসো আমরা এটিপির ভূমিকা কোথায়? জীবদেহে এটিপির ভূমিকা। যেহেতু আমরা বলতেছি এটা একটা জৈব শক্তি, তার মানে জীবনী শক্তি, জৈব অণু বা জীবনী শক্তি রয়েছে, তার মানে এর কিছু ভূমিকা অবশ্যই থাকবে। এখন দেখো, জীবদেহ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাণীর দেহ, একটা হচ্ছে উদ্ভিদ দেহ। তোমরা নিশ্চয়ই জানো এই দুই ধরনের জীবদেহের শক্তির যে ব্যবহার কোষের ব্যবহার উপযোগী করে তোলে। যে শক্তিটা সে গ্রহণ করে সেটা কিন্তু সরাসরি কোষগুলো কি করতে পারে না? গ্রহণ করতে পারে না। এই কোষের ব্যবহার উপযোগী করে দুটি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়াটা উদ্ভিদ প্রাণী উভয় দেহেই থাকে, তবে ক্লোরোপ্লাস্টটা কার বিশেষ বৈশিষ্ট্য তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। আর এই ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ সবার থেকে আলাদা, কারণ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ক্লোরোপ্লাস্টে কি থাকে তোমরা নিশ্চয়ই জানো? ক্লোরোফিল নামক রঞ্জক কণিকা থাকে, আর যার মাধ্যমে সে কি করতে পারে? সবুজ রঙের দেখায় এবং সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এখন আসো, এই মাইটোকন্ড্রিয়া
মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তির ঘর বলা হয়, তার মানে মাইটোকন্ড্রিয়ারও কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। কেন এরা কিভাবে শক্তিটাকে জমা করে রাখতে পারে? কারণ এদের রয়েছে একটা বিশেষ কৌশল, সেটা হচ্ছে ইটিএস, যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বিশেষ অ্যাক্সের জৈবন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোন পুষ্টি উপাদান বা অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি রূপে কি করে রাখতে পারে? জমা করে রাখতে পারে। মানে ইটিপি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই প্রবাহটার মাধ্যমে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অন্তর্বর্তীকালীন মানে পুষ্টির উপাদান অথবা অন্য কোনো শক্তি থেকে এটিপিটাকে কি করে রাখতে পারে? জীবদেহে জমা করে রাখতে পারে। আবার ডিফসফোরাইলেশন কি বলেছিলাম? ফসফেট বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া, তোমাদের নিশ্চয় মনে আছে। ডিফসফোরাইলেশন যে শক্তি নির্গত হয় তা জীবদেহের বিভিন্ন জৈবনিক কাজ করতে কি করে? সাহায্য করে। সেটা হতে পারে তোমার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন, কথা বলা, বিভিন্ন জৈবনিক কাজগুলো কি করতে সম্পূর্ণ করতে এই শক্তিটা সাহায্য করে। আবার খাবার গ্রহণের পরে এই খাবারে জারণ থেকে নির্গত শক্তি ফসফোরাইলেশনের মাধ্যমে পুনরায় কি তৈরি করে? এটিপি তৈরি করে। প্রয়োজনে আবার ভাঙে, খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। তাহলে দেখো এই প্রসেসটা কিন্তু কি হচ্ছে? রিসাইক্লিং হচ্ছে। আমার প্রয়োজন হচ্ছে আমি জীবদেহ থেকে জৈব অণুর মাধ্যমে শক্তিটা গ্রহণ করছি, আবার আমি খাবার গ্রহণ করছি, তখন আমি শক্তি পাচ্ছি। শক্তিটা আমি জৈব অণুর মধ্যে কি করছি? জমা রাখছি। যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি নিয়ে নিচ্ছি, আবার যখন আমার কাছে বেশি থাকছে তখন আমি তাকে দিয়ে দিচ্ছি জমা করে রাখার জন্য, পরবর্তীতে কি করার জন্য? ব্যবহার করার জন্য। তাহলে দেখো এই যে এই প্রসেসটা কিন্তু রিসাইক্লিং ভাবে চলতে থাকছে। এই কারণে এটাকে বলতেছে এটা যেন একটা রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি মানে কি বোঝানো হচ্ছে? এটাকে আমরা চার্জ দিলে চার্জ হচ্ছে, ব্যবহার করছি, চার্জ চলে যাচ্ছে, আবার চার্জ দিলে চার্জ হচ্ছে। ঠিক একই রকম ভাবে এটিপিটাকে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। আবার বলা হচ্ছে যে এটিপি শক্তি জমা করে রাখতে পারছে, আবার তার প্রয়োজন হলে সে শক্তিটাকে খরচও করতে পারছে। এই কারণে এটিপিটাকে কি বলা হচ্ছে? জৈব মুদ্রা বা এটিপিকে শক্তি মুদ্রা হিসেবে গণ্য করা হয়। এটা প্রায় সময় পরীক্ষাতে আসে। আশা করি তোমরা এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি অথবা এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। এখন আসো সালোক সংশ্লেষণ। খুবই সিম্পল, আমার কাছে মনে হয় যেটি খুবই সহজ, কারণ তোমরা একদম ছোট ক্লাস থেকে মেবি তোমরা মনে হয় পঞ্চম শ্রেণী থেকে সালোক সংশ্লেষণটা সম্পর্কে পড়ে আসছো। ষষ্ঠ, সপ্তম, অষ্টম প্রত্যেক ক্লাসে কিছু না কিছু সালোক সংশ্লেষণ থাকে। এখানেও আছে। আবার যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবা তখনও কিন্তু তোমার এই সালোক সংশ্লেষণটা পড়তে হবে। মানে এখানে সালোক সংশ্লেষণ জীববিজ্ঞানে পড়তেই হবে। তাহলে দেখো সালোক সংশ্লেষণকে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। এখানে কি কি প্রয়োজনীয় উপকরণ লাগছে? ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে মুখ্য উপাদান। এছাড়া আর কিছু উপাদান লাগতে পারে। এখন দেখো সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে? অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে হতে পারে, সেটা সূর্যালোক অথবা অন্য কোনো কৃত্রিম আলো হলেও কিন্তু হতে পারে। উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা কোথায় থেকে পাচ্ছে? প্রকৃতি থেকে পাচ্ছে। এবং পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য মানে কি? গ্লুকোজ। এই যে রাইবোজ বললাম, রাইবোজ এই ধরনের খাদ্য তৈরি করে, তাকে আমরা বলছি সালোক সংশ্লেষণ। এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যেটি আলোক শক্তিকে কিসে পরিণত করে? স্বাভাবিকভাবে রাসায়নিক শক্তিতে পরিণত করে। যেহেতু খাদ্য তৈরি করে সে মোটা তাজা হয়, লম্বা হয়, বড় হয়, দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায় এবং প্রয়োজনীয় শক্তিটা কিন্তু তার মধ্যে কি করে রাখে? বিভিন্ন জৈব অণুর মধ্যে সে কিন্তু পরবর্তীতে ব্যবহার করার জন্য কি করে রাখে? জমা করে রাখে। তাহলে সিম্পলি তোমরা নিশ্চয়ই জানো সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে। এরপর আসো আমরা সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের যে একটা ছবি আছে সেটা দেখে নিই। তাহলে দেখো এখানে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা দেখানো হয়েছে। তোমরা নিশ্চয়ই আশা করি সবাই এই বিক্রিয়াটা সম্পর্কে জানো। এখানে কার্বন ডাইঅক্সাইড, আমি প্রথমেই বলেছি কার্বন ডাইঅক্সাইড প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মূল দ্বারা মাটি থেকে পানি গ্রহণ করে। এই দুটো বিক্রিয়ায় আলোর উপস্থিতিতে এবং গ্রিন প্ল্যান্টস হতে হবে অবশ্যই, মানে ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ তৈরি করে, মানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উপজাত হিসেবে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে, যেটা গ্রহণ করে আমরা বেঁচে আছি। এবং সাথে কিছু কি তৈরি করে? সাথে কিছু পানি তৈরি করে। সিম্পল বিক্রিয়া, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং আশা করি তোমরা সবাই এই
বিক্রিয়াটা পারবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় দরকার হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ, C6H12O6, অক্সিজেন এবং পানি তৈরি করছে। এবং আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে সালোক সংশ্লেষণ কি হচ্ছে। এই যে তোমার এটা হচ্ছে সূর্যালোক, এখানে পাতার মধ্যে পড়ছে এবং কার্বন ডাইঅক্সাইড পানি বাহির থেকে যোগ হচ্ছে। এই দুইটা জিনিস কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এবং অক্সিজেন কি হচ্ছে এখানে তৈরি হচ্ছে। তাহলে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পর্কে জানতে পারলাম। এবার চলে আসো সালোক সংশ্লেষণ কোথায় হয়। সালোক সংশ্লেষণ বলছি উদ্ভিদে হয়, উদ্ভিদ হয়, কিন্তু উদ্ভিদের ঠিক কোন জায়গাটায় হয়? আমরা বললাম যে পাতার মেসোফিল টিস্যু। পাতার মেসোফিল টিস্যু মানে আমরা তো চিনি না, চিনবো। পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রধান স্থান। সালোক সংশ্লেষণ হওয়ার জন্য পাতার মেসোফিল টিস্যুটা হচ্ছে প্রধান স্থান। অন্যান্য স্থানেও হতে পারে, কচি কাণ্ড, কচি মূল, মানে সবুজ অংশ সেখানে হতে পারে। তারপরে দেখো স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি কি করে শোষণ করে। স্থলজ উদ্ভিদ মূলের সাহায্যে আমরা সবাই জানি মাটি থেকে পানি শোষণ করে, পাতার মেসোফিল টিস্যুতে সেটা কি করে পরিবহন করে নিয়ে যায়, মানে ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। এবং পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের মধ্যে পত্ররন্ধ্র মানে কিছু ছিদ্র আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, এই রন্ধ্রগুলোকে আমরা বলছি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের মাধ্যমে কি করে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড এবং এর আগে যে পানি পৌঁছেছিল সে পানি বিক্রিয়া করে কি করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে পানিতে দ্রবীভূতই থাকে, সে পানি তো নিতেই পারে, সাথে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রকৃতি থেকে এবং সে সালোক সংশ্লেষণ করে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ স্থলজ উদ্ভিদ থেকে বেশি, কারণ বায়ুমণ্ডলে 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু পানিতে থাকে তার থেকে বেশি 0.3%, অনেক ভাগ বেশি। তাই জলজ উদ্ভিদে কিন্তু সালোক সংশ্লেষণ হারটা বেশি হয়ে থাকে। এবার আসো আমরা চিত্র দেখি। এই যে আমি বললাম পাতার মেসোফিল টিস্যু, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা হচ্ছে মেসোফিল কোষ সম্পূর্ণটা, আর এই যে মাঝখানে লম্বা লম্বা দেখা যাচ্ছে সেগুলোকে আমরা বলছি মেসোফিল টিস্যু। এই যে মেসোফিল টিস্যুর একটা জায়গায় তোমরা দেখবা এখানে কিছু একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্রটাকে আমরা বলছি স্ট্রোমা, ইংরেজিতে বলা হয় স্ট্রোমা, বাংলায় বলা হয় পত্ররন্ধ্র, মানে পাতার ছিদ্র। এই দেখো এই পাতার ছোট্ট একটা অংশ কত কিছু আছে, আমরা আসলে না দেখলে খালি চোখে এগুলো কখনোই আসলে দেখা সম্ভব না। এই ছিদ্র এবং যে মেসোফিল টিস্যু রয়েছে, মেসোফিল টিস্যুর মধ্যে কি রয়েছে? মেসোফিল টিস্যুর মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্ট, অসংখ্য ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার কি রয়েছে? গ্রানা বা থাইলাকয়েড, স্ট্রোমা, এখানেই কি হয়ে থাকে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। এবার আসো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কয় ধরনের হয়ে থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, যার জন্য আলোক অপরিহার্য, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোর অনুপস্থিতিতে যেটা মানে আলোক খুব বেশি গুরুত্বপূর্ণ না, ওই প্রক্রিয়াটাকে আমরা বলছি আলোক নিরপেক্ষ পর্যায়। এবার আসো আলোক নির্ভর পর্যায়টা আমরা জেনে নিই। আলোক নির্ভর পর্যায় কি? অবশ্যই তার জন্য আলো অপরিহার্য লাগবে, সেটা বলার অপেক্ষাই রাখে না। এই প্রক্রিয়ায় এটিপি, আমরা আগে বলেছি এটিপির নাম কি? এডিনোসিন ট্রাইফসফেট, মনে আছে নিশ্চয়ই তোমাদের? NADP, নিকোটিনামাইড এডিনিন ডাই ফসফেট, ডাইনিউক্লিয়েটেড ফসফেট। তবে হাইড্রোজেন থাকার কারণে এটা কি হয়ে যাবে? হাইড্রোজেন থাকার কারণে এটার নাম হচ্ছে বিজারিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিয়েটেড ফসফেট। আবার বলছি বিজারিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিয়েটেড ফসফেট। খাতায় নিশ্চয়ই লিখে নিয়েছো। তাহলে দেখো, এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে আলোক নির্ভর পর্যায়ে কিছু কম্পোনেন্টস তৈরি হয়। গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য, অক্সিজেন তো তৈরি হয়ই, তার সাথে এই জৈব অণুগুলো তৈরি হয়। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক মানে সিম্পলি আমরা যে সালোক সংশ্লেষণটা বুঝি সেটাই কিন্তু আলোক নির্ভর সালোক সংশ্লেষণ। আলোক নিরপেক্ষ সালোক সংশ্লেষণ কিন্তু না। আমরা যেটা নর্মালি বলি সূর্যালোকের উপস্থিতিতে, এটা কিন্তু সেটাই সালোক সংশ্লেষণ যেটা পড়েছো সেটাই কিন্তু এটা। এই পর্যায়ে সৌরশক্তি স্বাভাবিকভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং রূপান্তরিত হওয়ার সময় শক্তি কার মধ্যে সঞ্চিত করে রাখে? আবারও এটিপির মধ্যে সঞ্চিত করে রাখে। ক্লোরোফিল অণু আলোর ফোটন কণা, ক্লোরোফিল অণু আলোর যে শক্তিটা গ্রহণ করে তখন ফোটন কণাকে শোষণ করে এবং এ থেকে শক্তি সঞ্চয় করে কি তৈরি করে? এটিপি তৈরি করে। এই যে দেখো এডিপি অজৈব ফসফেট তৈরি হয়েছে, এটিপি তৈরি হয়েছে। এটিপি তৈরির এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন তো আমরা আগেই জেনেছি, আলোর উপস্থিতি হয়েছে, তার কারণে এটাকে আমরা কি বলছি? এই কারণে এটাকে আমরা বলছি ফটোফসফোরাইলেশন। তাহলে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে আলোর উপস্থিতিতে যখন এটিপি তৈরি করে তখন এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? ফটোফসফোরাইলেশন বলছি। দেখো এখানে খুব সুন্দরভাবে আমরা আলোক পর্যায়টা বুঝতে পারবো। কিভাবে আলোক পর্যায়টা বুঝতে পারবো? আমরা বলেছিলাম যে মেসোফিল টিস্যুর যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেই ক্লোরোপ্লাস্টের যে দেখতেছো এখানে স্তরে স্তরে রয়েছে, এগুলোকে আমরা বলছি গ্রানাম। এই গ্রানামটা কি অবজার্ভ করে? লাইট শোষণ করে এবং পানি এখানে প্রবেশ করে এবং সে প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। ফলশ্রুতিতে সে খাদ্য তো তৈরি করে, অক্সিজেন বের করে দেয়, সাথে সাথে সেটি কি তৈরি করে? এটিপি তৈরি করে এবং NADPH তৈরি করে, এডিনোসিন ট্রাইফসফেট বিজারিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিয়েটেড ফসফেট।
তৈরি করে এবং কি করে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপির মাধ্যমে শক্তিটাকে কি করে রাখে শোষণ করে রাখে শুধুমাত্র তাই নয় সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানিটা কি হয় এখানে এই যে পানি প্রবেশ করছে পানিটা কি হয় বিয়োজিত হয় ভেঙে সেটা কি করে অক্সিজেন হাইড্রোজেন এবং সাথে সাথে কিছু এই যে দেখো এখানে দেখানো হচ্ছে ইলেকট্রনও কি করে তৈরি করে এবং এই যে পানির ভাঙনটা এই পানির ভাঙনটাকে আমরা কি বলছি পানির ভাঙনটাকে আমরা বলছি ফটোলাইসিস আলোক নিরপেক্ষ পর্যায়টা আমরা আজকে